হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, যেখানে আমি ক্লাস 7-এর রায়ো মার্টিন কোশ্চেন ব্যাংকের ইংলিশের একটি মডেল সেট কমপ্লিট করব, সলিউশন করব। শুধু সলিউশন না, তার সাথে সাথে আমি কোশ্চেনগুলো ডিসকাশনও করব, তাই পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এটা হচ্ছে তোমাদের সেকেন্ড সামেটিভের যে মডেলগুলো আছে তার লাস্ট মডেলটা, অর্থাৎ 12 নম্বর মডেল। দেখো স্কুলের নাম কি দেওয়া আছে, শিলিগুড়ি আহ, বরদাকান্ত বিদ্যাপীঠ, ঠিক আছে। তো এটা লাস্ট মডেল, 12 নম্বর মডেল। এখানে প্রথমে সিনটা দেওয়া আছে মোগলি থেকে, পড়লেই বুঝতে পারবে। দ্য টাইগার্স রোর ফিল দ্য কেভ উইথ থান্ডার, মাদার উলফ শুক হারসেলফ ক্লিয়ার অফ দ্য কালস এন্ড স্প্র্যাং ফরওয়ার্ড। দেখো ওই সিনটা দেওয়া হয়েছে যে সময় হচ্ছে আহ, শের খান, যে সময় হচ্ছে শের খান মোগলিদের, সরি মোগলি না, ওই উলফগুলো যেখানে থাকতো, ফাদার উলফ মাদার উলফ, ওখানের যে ওদের যে গুহাটা ছিল সেই গুহার মুখে প্রবেশ করেছিল। আর সেখানে তারপরে কি গর্জন করতে শুরু করেছিল, টাইগার্স রোর ফিল দ্য কেভ উইথ থান্ডার। গর্জন করছে যেন সেই বিদ্যুৎ চমকাচ্ছে বা বাজ পড়ছে, এরকম একটা আওয়াজ হচ্ছে। মাদার উলফ শুক হারসেলফ ক্লিয়ার অফ দ্য কার্ভস এন্ড স্প্র্যাং ফরওয়ার্ড। বাচ্চাগুলোকে সরিয়ে মাদার উলফ কি করলো, সামনের দিকে লাফিয়ে এগিয়ে গেল। হার আইজ ওয়ার লাইক টু গ্রিন মুনস ইন দ্য ডার্কনেস। অন্ধকারে কি মনে হচ্ছে, তার চোখগুলো দুটো সবুজ রঙের চাঁদের মতো। ফেসিং দ্য ব্লেজিং আইজ অফ দ্য টাইগার, ওই টাইগার অর্থাৎ শের খানের চোখগুলোর দিকে একদম সোজাসুজি তাকিয়ে আছে। আর ব্লেজিং মানে কি বলছে, যেন জল জল করছে, ঠিক আছে। শের খাঁ মাইট হ্যাভ বিন ফেসড ফাদার উলফ। শের খান হয়তো ফাদার উলফকে ফেস করতে পারতো, তার সম্মুখীন হতে পারতো। বাট হি কুড নট স্ট্যান্ড আপ আগেনস্ট মাদার উলফ, কিন্তু সে মাদার উলফের বিপরীতে সে কিন্তু থাকতে পারবে না, দাঁড়াতে পারবে না। হি নিউ দ্যাট হোয়ার শি স্টুড শি হ্যাড অল দ্য অ্যাডভান্টেজ অফ দ্য গ্রাউন্ড। সে জানতো যে সে যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গাতে তার অর্থাৎ মাদার উলফের সমস্ত সুবিধা কিন্তু সেখানে আছে। অ্যান্ড উড ফাইট টু ডেথ, আর সে কিনা মৃত্যু পর্যন্ত লড়তে পারে। সো হি ব্যাকড আউট অফ দ্য কেভ মাউথ ক্রোলিং, তাই সে রাগে গর্জন করতে করতে ওই কেভের মাউথ থেকে, অর্থাৎ গুহার যে মুখটা সেখান থেকে সে বেরিয়ে গেল, ঠিক আছে। তো মোগলি, এই গল্পটা তোমরা সবাই পড়েছো, এখানটা আমরা একটু বুঝে নিলাম। এবার দেখো এখানে কি কি প্রশ্নগুলো আছে, আমরা পরপর করতে থাকবো। প্রথমের প্রশ্ন কি বলছে, ট্রু আর ফলস করতে হবে। সাপোর্টিং তো দিতে বলেনি। মাদার উলফ লিফট ফরওয়ার্ড টু ফেস শের খান। এখানে দেখো লিফট কথাটার মানে হচ্ছে লাফানো, আর ওখানে স্প্র্যাং স্প্রিং ওটার মানে হচ্ছে লাফানো, তাহলে এটা হয়ে যাবে ট্রু, ঠিক আছে। সেকেন্ড একটা, মাদার উলফ আইজ ওয়ার লাইক টু ইয়েলো মুনস। ইয়েলো মুনস ছিল না, চোখগুলো গ্রিন মুনসের মতো বলা হয়েছে, তার মানে এটা হয়ে যাবে ফলস। 3 নম্বর প্রশ্ন, শের খাঁ ফেস্ট মাদার উলফ কারেজাসলি। শের খাঁ একদম, মানে কি বলবো, সাহসের সাথে মাদার উলফের সম্মুখীন হয়েছিল, এটাও ফলস হয়ে যাবে। সে ভয়ে, সে জানতো যে এখানে সে লড়তে পারবে না মাদার উলফের সাথে, সে তাই পিছিয়ে এসেছিল, তাই এটাও ফলস হলো, ঠিক আছে। এবার অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, এবার আমরা অ্যান্সার করবো। দেখো প্রথমে কি বলেছে, হাউ ডিড দ্য টাইগার্স রোর ফিল দ্য কেভ। টাইগার অর্থাৎ শের খানের যে গর্জনটা, সেটা ওই গুহার ভিতরে কিরকম মনে হচ্ছিল। দ্য টাইগার্স রোর, দ্য টাইগার্স রোর ফিল্ড দ্য কেভ উইথ থান্ডার, যেন বাজ পড়ছিল সেরকম আওয়াজ হচ্ছিল, তাই তো। পরেরটা, হু স্প্র্যাং ফরওয়ার্ড হিয়ারিং দ্য টাইগার্স রোর, অর্থাৎ বাঘের গর্জন শুনে কে এগিয়ে এসেছিল, মাদার উলফ, তাই না। তাহলে মাদার উলফ স্প্র্যাং ফরওয়ার্ড হিয়ারিং দ্য টাইগার্স রোর। ঠিক আছে, এটা তোমরা তুলে নাও। 3 নম্বর প্রশ্ন, ওয়াই কুড শের খান নট স্ট্যান্ড আপ আগেনস্ট মাদার উলফ। মাদার উলফের
বিপরীতে কেন দাঁড়াতে পারেনি? কারণ সে, আমি কি বলেছিলাম যে শের খান ভাবছিল যে ওই জায়গাটাতে মাদার উলফ তার যে পুরো সুবিধাটা সে কিন্তু এখানে নিতে পারে, আর কি সে একদম মৃত্যু পর্যন্ত লড়তে পারবে। তাহলে আমরা এটা লিখবো, শের খান কুড নট, শের খান কুড নট স্ট্যান্ড আপ against the mother wolf because because she had all the advantages there and she would fight to her death। ঠিক আছে, দেখো কি লিখলাম, Sher Khan could not stand up against the mother wolf because she had all the advantages there। ঠিক আছে, and she would fight to her death। সেখানে সমস্ত সুবিধা যেহেতু সে পাবে, আর ফাইট টু হার ডেথ, মৃত্যু পর্যন্ত লড়বে। সেই কারণে দেখো সি এর এখানে অ্যান্সার, কোশ্চেন অ্যান্সারগুলো দেওয়া আছে, প্যাসেজ খুঁজতে হবে। অপোজিট ডিসঅ্যাডভান্টেজ ওখানে ছিল, অ্যাডভান্টেজ ছিল, ডিসঅ্যাডভান্টেজটা হয়ে যাবে অ্যাডভান্টেজ, ওখানে ছিল অপোজিটে। আর সেকেন্ডটা যেটা আছে, কি আছে, ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ডটা ফরওয়ার্ড ছিল। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দুটো ওয়ার্ড, অ্যাডভান্টেজ আর ফরওয়ার্ড। দেখো স্প্র্যাং ফরওয়ার্ড এখানে দেওয়া আছে, আর অ্যাডভান্টেজটা দেখো এই জায়গাতে। ঠিক আছে, তো এবার এর প্রশ্নগুলো কি আছে দেখো পোয়েমটার। প্রথমে বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম। তোমরা সবাই জানো যে এই পোয়েমটার নাম কি, পোয়েমটার নাম হচ্ছে দ্য ভ্যাগাবন্ড। ঠিক আছে, তাহলে অ্যান্সারগুলো আমরা লিখি। প্রথম প্রশ্নটা, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম? দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য ভ্যাগাবন্ড। সেকেন্ড কোয়েশ্চেন, হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম? এই পোয়েমের অথরের নাম কি? দ্য নেম, সরি, প্রথম প্রশ্নটা তোমরা তুলে নিবে আশা করি, আর তাছাড়া ওটা তোমরা সবাই জানো। সেকেন্ড প্রশ্নটা দেখো, রবার্ট লুইস স্টিভেনসন ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম। দুটো প্রশ্ন হয়ে গেল। তিন নম্বর প্রশ্নটা কি বলছে, হোয়াট ডাজ দ্য ভ্যাগাবন্ড ওয়ান্ট টু সি ফ্রম হিজ বেড? বেড থেকে ভ্যাগাবন্ড কি দেখতে চাইছে? বেড থেকে ভ্যাগাবন্ড কি দেখতে চাইছে? স্টার্স। বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, তার মানে তারা দেখতে চাইছে। তাহলে আমরা কি লিখবো, দ্য ভ্যাগাবন্ড the vagabond wants to see stars from his bed। ঠিক আছে, প্রশ্নগুলো হয়ে গেল।
এবার দেখো বিয়ের দাগে বলছে কি ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম হুইচ মিন দ্য ফলোইং, অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে দেখো স্ট্রিম, নিয়ার, হ্যাপি, এর সিমিলার মিনিং আমাদের খুঁজে বের করতে হবে যেটা কিনা পোয়েমের মধ্যে আছে। সমার্থক শব্দ, বাংলাতে আমরা যেটা বলি সমার্থক শব্দ। তো সিমিলার মিনিং আমরা খোঁজার চেষ্টা করব। দেখো প্রথমে কি বলা হয়েছে, প্রথমটা বলা হয়েছে স্ট্রিম। স্ট্রিম মানে ওই সরু নদী, ওটাকে বলা হয়। তো এখানে হবে লেভ, প্রথমেরটা হয়ে যাবে লেভ। 2 নম্বরে নিয়ার। নিয়ার মানে কি পাশে, এখানে ছিল দেখো নাই। অ্যান্ড দ্য বাইওয়ে নাই মি, তার মানে কি ছিল যে সরু রাস্তা, বাইওয়ে মানে সরু যে রাস্তাগুলো হয় সেগুলোকে বলছে। আর নাই মি মানে নিয়ার মি, পাশে, তাহলে এটা হয়ে যাবে নাই। 3 নম্বরে হ্যাপি। হ্যাপিটা দেখো জলি, এই যে জলি হেভেন, তাহলে এটা হয়ে যাবে জলি। হলো। এরপরে দেখো আনসিন আছে, আমরা একটু আনসিনটা প্রথমে পড়বো, বাংলা মানেটা বুঝবো, দিয়ে তারপর অ্যান্সারগুলো করবো। তাহলে এটা তোমরা খাতায় একটু তুলে নাও। দেখো কি বলছে। দেয়ার ওয়াজ ওয়ান্স আ ক্রুয়েল কিং ইন গ্রিস হু হ্যাড আ বেবি সান। বলছে এক সময় কি গ্রিসে এক ক্রুয়েল রাজা, অর্থাৎ নিষ্ঠুর এক রাজা ছিল, যার কি ছিল একটা বেবি সন, অর্থাৎ পুত্র সন্তান। হি গেভ দ্য বেবি টু এ শেফার্ড। এখানে দেখো শেফার্ড কথাটার মানে হচ্ছে রাখাল, যারা পশুপালন করে, পশুগুলোকে চড়াতে নিয়ে যায়, হ্যাঁ না, তোমরা গ্রামে গঞ্জে দেখতে পাবে, তো শেফার্ড। হি গেভ দ্য বেবি টু এ শেফার্ড, একটা রাখালকে সে দিয়েছিল এই বাচ্চাটাকে, উইথ অর্ডার্স টু কিল হিম, আর তাকে কি আদেশ দিয়েছিল, যে তাকে মেরে ফেলতে। দ্য ম্যান টুক দ্য চাইল্ড অ্যাওয়ে ইনটু আ ফরেস্ট ফুল অফ ওয়াইল্ড অ্যানিমালস। এবার ওই যে শেফার্ড, ওই যে রাখালটা, সে ওই বাচ্চাটাকে কোথায় নিয়ে গেল, ফরেস্টে নিয়ে গেল, জঙ্গলে। আর সেই জঙ্গলটা ফুল অফ ওয়াইল্ড অ্যানিমালস, অর্থাৎ বন্য পশু দ্বারা ভর্তি, এরকম একটা বনে তাকে নিয়ে গেছে, জঙ্গল নিয়ে গেছে। অ্যান্ড লেফট হিম লাইং ইন দ্য ওপেন, আর তাকে কি খোলা জায়গাতে, মুক্ত জায়গাতে তাকে ওখানে শুয়ে চলে এসছে, ঠিক আছে। বাট অ্যানাদার শেফার্ড ফাউন্ড দ্য চাইল্ড অ্যান্ড টুক ইট টু আ কুইন হু ব্রট হিম আপ অ্যাজ হার ওন। দেখো আরেকটা শেফার্ড, আরেকটা রাখাল কি করলো, ওই চাইল্ডটাকে, ছোট শিশুটাকে খুঁজে পেয়েছিল, সে তাকে নিয়ে গেল কোথায়, টু আ কুইন, একটা রানীর কাছে নিয়ে গেল। হু ব্রট হিম আপ অ্যাজ হার ওন, এখানে ব্রট আপ মানে হচ্ছে ছোট থেকে বড় করা আর কি। তো কি বলছে, তাকে ছোট থেকে বড় করেছিল নিজের মতো, নিজের সন্তানের মতো। হার ওন বলতে এখানে নিজের সন্তানকে বলা হচ্ছে, অর্থাৎ ওই রানী তাকে নিজের সন্তানের মতো করে বড় করে তুলেছিল ছোট থেকে। দ্য বয় ওয়াজ লেম অ্যান্ড কুড নেভার ওয়াক উইদাউট এ স্টাফ ইন হিজ হ্যান্ড। লেম মানে হচ্ছে খোড়া, ঠিক আছে। তো ওই ছেলেটা, মানে ওই বেবি সানটা যে বড় হয়ে গেল তার কথা বলা হচ্ছে। তো সে বলছে কি লেম, সে খোড়া ছিল, অ্যান্ড কুড নট ওয়াক উইদাউট এ স্টাফ ইন হিজ হ্যান্ড, এখানে স্টাফ বলতে লাঠিকে বোঝাচ্ছে, তো লাঠি ছাড়া সে হাঁটতে পারতো না। When he grew up, the young prince set out on a journey. যখন সে বড় হলো, সেই ইয়াং প্রিন্স, কম বয়সী যে রাজপুত্র, ঠিক আছে, সে সেট আউট মানে শুরু করেছিল একটা যাত্রা, ট্রাভেলিং স্লোলি, ধীরে ধীরে, অ্যান্ড পেইনফুলি, কষ্টের সাথে এবং ধীরে ধীরে সে একটা যাত্রা শুরু করেছিল, ফ্রম টাউন টু টাউন, শহরের পর শহর সে যাচ্ছে, রাস্তা মানে যাত্রা তার শুরু হয়েছিল, সে যাত্রা করছে আর কি। অ্যাট লাস্ট হি কেম টু দ্য প্লেস হোয়ার হি ওয়াজ বোর্ন অ্যান্ড ফাউন্ড দ্য পিপল ইন গ্রেট ট্রাবল। আর শেষ পর্যন্ত অবশেষে সে কোথায় চলে এলো, সেই জায়গাতে চলে এলো যেখানে হচ্ছে সে জন্ম হয়ে, মানে তার সে জন্ম হয়েছিল যে জায়গাটাতে। অ্যান্ড ফাউন্ড দ্য পিপল ইন গ্রেট ট্রাবল, আর সেখানকার মানুষদেরকে সে পেলো যে তারা কিনা খুবই সমস্যার মধ্যে আছে। গ্রেট ট্রাবল মানে খুব সমস্যার মধ্যে আছে, অর্থাৎ এখানে বলতে চাইছে ওই জায়গাটা, অবশেষে সেই জায়গাটায় এসে পৌঁছলো যে জায়গাটাতে তার জন্ম হয়েছিল। আর সেখানকার মানুষদেরকে সে দেখতে পেলো, খুঁজে পেলো যে তারা ভীষণ সমস্যায় আছে। আ হাইডিয়াস মনস্টার হ্যাড কাম টু দ্য সিটি অ্যান্ড হ্যাড কিলড মেনি অফ দ্য পিপল। কি বলছে দেখো, হাইডিয়াস কথাটার মানে হচ্ছে অত্যন্ত কুৎসিত, বাজে দেখতে যায়, তাকে বলা হয় হাইডিয়াস। তো সেই রকম একটা মনস্টার, দৈত্য, সে ওই শহরে এসেছিল আর কি, অ্যান্ড হ্যাড কিল মেনি অফ দ্য পিপল, এবং ওই শহরের অনেকগুলো মানুষকে মেরে ফেলেছিল। ইট হ্যাড দ্য হেড অ্যান্ড দ্য শোল্ডার্স অফ এ ওমেন, একটা মহিলার মতো তার মাথা ছিল, আর শোল্ডার, কাঁধ এবং মাথা দুটো ছিল মহিলার মতো।
অ্যান্ড দ্য বডি অফ এ লায়ন, আর তার পুরো শরীরটা ছিল কিসের মতো, একটা লায়নের মতো, সিংহের মতো। ইট ওয়াজ নোন অ্যাজ দ্য স্ফিংস, এর নাম কি ছিল, স্ফিংস। স্ফিংস নামে পরিচিত ছিল এই মনস্টারটা। ঠিক আছে, তাহলে এটাই গল্পটা, আর কিছু নয়। আর এবার এখান থেকে দেখো কি কি প্রশ্নগুলো আছে আমরা একটু করব। প্রথমে ট্রু ফলস করতে হবে, তার সাথে সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে আমাদেরকে। দ্য কিং ওয়াজ ভেরি কাইন্ড, এটা তো ফলস হবে, ক্রুয়েল কিং ছিল, তাই না? এটা ফলস। এর সাপোর্টিং আমরা স্টেটমেন্ট দেবো, প্রথম লাইনটাই দেওয়া আছে দেখো, দেয়ার ওয়াজ ওয়ান্স এ ক্রুয়েল কিং ইন গ্রিস হু হ্যাড আ বেবি সন, তাহলে ওটা আমরা দিয়ে দেবো, দেয়ার ওয়াজ ওয়ান্স there was once a cruel king in Greece who had a baby son. ঠিক আছে, ক্রুয়েল কথাটার ক্রুয়েল কথাটার অর্থই হচ্ছে নিষ্ঠুর। ঠিক আছে, সেকেন্ডেরটা কি বলছে দেখো, দ্য মনস্টার ওয়াজ ভেরি বিউটিফুল, যে মনস্টারটা ছিল সে অত্যন্ত সুন্দর দেখতে ছিল, সেটা কি ছিল, হাইডিয়াস মনস্টার। তো হাইডিয়াস মনস্টার মানে কি, মানে যে অত্যন্ত কুৎসিত, খুবই খারাপ দেখতে, তাহলে এটাও ফলস হবে। সাপোর্টিং আমরা কি দেবো, আ হাইডিয়াস মনস্টার হ্যাড কাম টু দ্য সিটি অ্যান্ড হ্যাড কিল্ড মেনি অফ দ্য পিপল, তাহলে ওই লাইনটা আমরা দিয়ে দেবো। আচ্ছা, a hideous monster had come to the city and had killed many of the people. হয়ে গেল। এবার এখানে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, ওপরে যে প্যাসেজ আছে সেই প্যাসেজ থেকে আমাদেরকে ইনফরমেশন নিয়ে এটা কমপ্লিট করতে হবে। তার আগে তোমরা এটা খাতার মধ্যে তুলে নাও ভিডিওটা পজ করে, ঠিক আছে? দেখো প্রথমেরটা বলেছে দ্য ম্যান টুক দ্য চাইল্ড অ্যাওয়ে, দ্য ম্যান টুক দ্য চাইল্ড অ্যাওয়ে, ওই শেফার্ডটা চাইল্ডটাকে নিয়ে গেছিল, কোথায় নিয়ে গেছিল, দেখো প্রথমেই দেওয়া আছে, দ্য ম্যান টুক দ্য চাইল্ড অ্যাওয়ে ইনটু আ ফরেস্ট ফুল অফ ওয়াইল্ড অ্যানিমালস অ্যান্ড লেফট হিম লাইং ইন দ্য ওপেন, তাহলে ওই লাইনটা আমরা পুরোটা দিয়ে দেবো, অ্যাওয়ের পর থেকে ইনটু আ ফরেস্ট, ইনটু আ ফরেস্ট ফুল অফ wild animals and left him lying in the open. ঠিক আছে, প্রথমটা হয়ে গেল। পরেরটা কি বলছে, আ শেফার্ড ওয়াজ গিভেন দ্য বেবি, আ শেফার্ড ওয়াজ গিভেন দ্য বেবি, রাখালটাকে, রাখালটা, শেফার্ড বলতে রাখাল বললাম, তো তাকে বেবিটা, ওই ছোট্ট বাচ্চাটাকে দেওয়া হয়েছিল উইথ, তার সাথে কি, তার সাথে তাকে আদেশ দেওয়া হয়েছিল তাকে মেরে ফেলার জন্য, তাই না?
আ shepherd was given the baby with orders to kill him, এরকম কিছু একটা ছিল। দেখো, হ্যাঁ এই যে with orders to kill him, তাহলে এখানে with পর্যন্ত দেওয়া আছে, তারপরে আমরা লিখব with orders to kill him। ঠিক আছে, নেক্সট, নেক্সট, a hideous monster, a hideous monster had come to the city, had come to the city and had killed, and had killed many of the people, many of the people। ঠিক আছে, হয়ে গেছে। এবার এখানে দেখো অ্যান্সার করতে হবে, আমাদের কোশ্চেনগুলো দেওয়া আছে। প্রথম প্রশ্নটা কি আছে একটু ভালো করে আমরা পড়ি। হাউ ওয়াজ দ্য ইয়াং প্রিন্স সেভড। দেখো ওই ইয়াং প্রিন্সটা কিভাবে সেভ, তাকে বাঁচানো কিভাবে হয়েছিল, তাকে তো ছেড়ে দেওয়া হয়েছিল। একটা শেফার্ড মানে রাখাল, সে তাকে বনে ফেলে দিয়ে এসেছিল, কিন্তু আরেকটা শেফার্ড কি করলো, তাকে ওখান থেকে নিয়ে গিয়ে একটা রানীর কাছে নিয়ে গিয়েছিল, সেই রানী তাকে বড় করেছিল, তো এইভাবেই তো সে বেঁচেছিল, তাই না? তাহলে ওটা আমরা একটু গুছিয়ে লিখবো, তার আগে এটা তোমরা একটু খাতার মধ্যে তুলে নাও, এরপরে এই কোশ্চেনটাকে আমরা একটু গুছিয়ে লেখার চেষ্টা করব। তাহলে প্রথম প্রশ্নটা, হাউ ওয়াজ দ্য ইয়াং প্রিন্স সেভড।
দেখো কি লিখেছি। দ্য ইয়াং প্রিন্স ওয়াজ লেফট ইন আ ফরেস্ট ফুল অফ ওয়াইল্ড অ্যানিমালস বাই এ শেফার্ড, বাট another shepherd found him and took him to a queen who brought him up as her own. In this way the young prince was saved. ঠিক আছে, তাহলে একটা শেফার্ড তাকে ওখানে ফেলে গিয়েছিল জঙ্গলে, আর একটা শেফার্ড তাকে খুঁজে পেয়েছিল এবং সেটা একটা রানীর কাছে নিয়ে গেছিল, যে রানীটা তাকে ছোট থেকে বড় করেছিল নিজের ছেলের মতো। এভাবেই সে বেঁচে গিয়েছিল। ঠিক আছে, ইন দিস ওয়ে দ্য ইয়াং প্রিন্স ওয়াজ সেভড। ঠিক আছে, এটা তোমরা একটু খাতার মধ্যে তুলে নাও। সেকেন্ড কোশ্চেন, হোয়াই ডিড দ্য প্রিন্স ট্রাভেল স্লোলি অ্যান্ড পেইনফুলি। দেখো কি বলছে, প্রিন্স কেন ট্রাভেল করছিল, কেন যাত্রা করছিল ধীরে ধীরে এবং কষ্টের সাথে। ঠিক আছে, যেখানে তার কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে, সেই রকম ভাবে সে কেন ট্রাভেল করছিল, কারণ সে কি, সে তো খোড়া ছিল, হ্যাঁ না, সে খোড়া ছিল আর সে লাঠি ছাড়া হাঁটতে পারতো না, সেই কারণে। তাহলে ওটা আমরা লিখবো। তাহলে এটা তোমরা তুলে নাও খাতার মধ্যে। দেখো নেক্সট কোশ্চেন, the prince traveled slowly and painfully because he was lame and he could not walk without a staff in his hand, in his hands or hand, in his hand। ঠিক আছে, the prince traveled slowly and painfully because he was lame and he could not walk without a staff in his hand। ঠিক আছে, এটা হবে উত্তর। নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমরা একটু পড়ি। হাউ ডিড দ্য মনস্টার লুক লাইক। মনস্টার কিরকম দেখতে ছিল, অত্যন্ত কুৎসিত, আর তার বডিটা একটা লায়নের মতো ছিল। হেড অ্যান্ড শোল্ডার সেটা ছিল একটা মহিলার মতো। তাহলে ওটা আমরা লিখবো, দ্য মনস্টার ওয়াজ, আচ্ছা হাইডিয়াস কথাটা মানে কি বললাম, কুৎসিত। তো তার একটা সমার্থক শব্দ আগলি হতে পারে। ভেরি আগলি যেটা, সেটাকেই কুৎসিত বলে, তো আমরা সেখানে ভেরি আগলিটা ইউজ করবো। দ্য মনস্টার ওয়াজ, আচ্ছা ওয়াজটা আমরা কেটে দিই। The monster looked very ugly. He had the head and shoulders of a woman and he had the head and the shoulders of a woman and the body of a lion। ঠিক আছে, তাহলে এটা লিখবো, দ্য মনস্টার লুকড ভেরি আগলি, হি হ্যাড দ্য হেড অ্যান্ড শোল্ডার্স অফ আ ওমেন অ্যান্ড দ্য বডি অফ আ লায়ন। ঠিক আছে, তাহলে এটা তোমরা খাতার মধ্যে তুলে নাও। নেক্সট কোয়েশ্চেন,
হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য মনস্টার? মনস্টারের নাম কি ছিল? স্ফিংস। দ্য নেম অফ দ্য মনস্টার ওয়াজ স্ফিংস। ঠিক আছে, চলো তাহলে আমাদের আনসিন পোর্শনটা শেষ হয়ে গেছে। এবার আমরা গ্রামারটা একটু দেখি, গ্রামারে কি বলছে। ফাইন্ড আউট অ্যান্ড রাইট দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভস। পার্টিসিপল অ্যাডজেক্টিভস আমাদেরকে করতে হবে, বহুবার আমরা করেছি, তোমরা সবাই শিখেছো। তো এখানে আমি আর নতুন করে কিছু বলবো না। পার্টিসিপল অ্যাডজেক্টিভ কি, আমি আগের প্রত্যেকটা মডেলই যেখানে যেখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ পেয়েছি, তোমরা যদি সব ভিডিওগুলো দেখে থাকো তাহলে আশা করি ইজিলি বুঝতে পারো পার্টিসিপল অ্যাডজেক্টিভ কি, আর তোমাদের মধ্যে কোনো কনফিউশন হওয়ার কথাই নয়। ঠিক আছে, তো প্রথমটাতে পার্টিসিপল অ্যাডজেক্টিভ কি আছে? প্রথমটাতে পার্টিসিপল আছে কি? রানিং বাস, তার মানে রানিংটা হবে এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। প্রথমটা হয়ে গেল এটা রানিং। পরেরটাতে, আচ্ছা এটা কি ধরনের পার্টিসিপল অ্যাডজেক্টিভ? এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ক্রিকেট ইজ অ্যান এক্সাইটিং গেম, এখানে হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ কি? এক্সাইটিং। ঠিক আছে, নেক্সট 3 নম্বরে পার্টিসিপল অ্যাডজেক্টিভ কি আছে? ডোন্ট ইট রটেন ম্যাঙ্গোস। রটেন, রটেন মানে খারাপ, পচা। এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, কারণ এটা ভার্বের থার্ড ফর্ম ইউজ হচ্ছে। বাকি দুটো ছিল প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি যোগ করা আছে। ঠিক আছে, আচ্ছা 5 নম্বরে কি বলা আছে? 5-এর দাগে আন্ডারলাইন দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স অফ দ্য ফলোইং সেন্টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে আমরা জানি কি বলতো, হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ তার সাথে ভার্বের থার্ড ফর্ম ইউজ করি আমরা, তাই না? তার মানে আমাদেরকে আন্ডারলাইন করতে হবে এটা, আর এদিকে সাবজেক্ট ওদিকে অবজেক্ট থাকে, তার মানে এটা আমাদেরকে আন্ডারলাইন করতে হবে। তো প্রথমে দেখো মাই ডগ হ্যাজ ইটেন, ভালো করে দেখো, হ্যাজ আছে, ইটেন ভার্বের থার্ড ফর্ম, ইট অ্যাট ইটেন এটা ভার্বের থার্ড ফর্ম, তাহলে প্রথমেরটা আমাদের হয়ে যাবে হ্যাজ ইটেন, হ্যাজ ইটেন। 2 নম্বরে দে হ্যাভ ওয়াকড, ইজিলি বুঝতে পারবে, হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম দেওয়া আছে, হ্যাভ ওয়াকড। ঠিক আছে, 3 নম্বরে বালু হ্যাজ সাপোর্টেড দ্য উলস, তাহলে এটাও বুঝতে পারছো ইজিলি, হ্যাজ সাপোর্টেড, হ্যাজ সাপোর্টেড। তাহলে হয়ে গেল আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মানে আবার বলে দিচ্ছি, এদিকে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট থাকে। তো আমি সাবজেক্ট অবজেক্টটা লিখিনি, আমাদের মূল যে মনে রাখার বিষয় বা মূল যে বিষয়টা সেটা হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম হয় প্রেজেন্ট পারফেক্টে, তো সেটাই আমরা করে দিছি। ঠিক আছে, এরপরে তোমরা এটাও খাতায় তুলে নাও। fill in the blanks with models from the list given below। মডেলস দিয়ে করতে হবে। মডেলসও আমি আগের প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিয়েছি তোমাদেরকে মডেলসগুলো কি। এগুলো এক ধরনের হেল্পিং ভার্ব, যেগুলো হচ্ছে মেইন ভার্বের আগে বসবে এবং পুরো সেন্টেন্সটার মধ্যে একটা তোমার মিনিং একটা তৈরি করে। মানে মিনিং বলতে এখানে কি, এখানে তোমাকে কিছু একটা বোঝায়, হয় ক্ষমতা, নয় হচ্ছে সম্ভাবনা বোঝাবে, ঠিক আছে, নয় অ্যাডভাইস দেওয়া, বাধ্যবাধকতা, এইগুলো হচ্ছে তোমাকে বোঝায়। তো দেখো আই ড্যাশ স্পিক ইংলিশ, এখানে দেখো একটা, আমি ইংলিশ বলতে পারি, এরকম আমরা বলতে পারি, হ্যাঁ বলি, তাই না? তার মানে এখানে আমার একটা ক্ষমতা বোঝাচ্ছে, তো ক্ষমতা বোঝালে আমরা ইউজুয়ালি ক্যানটাই ব্যবহার করব। তাহলে আই ক্যান স্পিক ইংলিশ। 2-এর দাগে ইট ড্যাশ রেইন টুডে, ইট ড্যাশ রেইন টুডে বৃষ্টি পড়তে পারে। তাহলে দেখো বৃষ্টি যদি পড়তে পারে এরকম বোঝায়, তার মানে এটা একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তো
সেই সম্ভাবনার ক্ষেত্রে আমরা মে ব্যবহার করি। এখানে দেখো মে আছে, মে বা মাইটও ব্যবহার করি, মাইট তো নেই, মেটা ব্যবহার করব। মাইট হচ্ছে অপেক্ষাকৃত যদি উইকার পসিবিলিটি হয়, আর মেটা হয় অপেক্ষাকৃত একটু যদি স্ট্রঙ্গার পসিবিলিটি হয়, সেক্ষেত্রে আমরা মেটা ব্যবহার করি। তাছাড়া মে আমরা অন্য জায়গাতেও ব্যবহার করি, যখন আমরা পারমিশন চাই তখন আমরা মে আই কাম ইন, মেটা আমরা ব্যবহার করি। তাহলে এক একটা মডেল কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়, তো সেগুলো আমাদেরকে একটু দেখতে হবে যে কোন জায়গায় কোনটা ব্যবহার করব, ঠিক আছে। উই ড্যাশ সেভ ট্রিজ ফর আ বেটার ফিউচার, ট্রি সেভ করার কথা বলা হচ্ছে, গাছ সেভ করার কথা বলা হচ্ছে, তার মানে এটা আমাদেরকে একটা কর্তব্য হতে পারে, একটা বাধ্যবাধকতা হতে পারে, তো সেই ক্ষেত্রে বা একটা পরামর্শ হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কারেক্ট অপশন দেখো শুডটা হবে, শুড আমাদের করা উচিত, যখনই এরকম বোঝায় তাহলে শুডটা আমরা ব্যবহার করব, ঠিক আছে। 4 নম্বরে লাস্ট আর একটা উড পড়ে আছে, আই উড ফিনিশ মাই হোমওয়ার্ক, তাহলে উড হয়ে গেল। এবার রাইটিংটা দেখবো আমরা। রাইটিংয়ে বলেছে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু বি ইন ফিউচার, তুমি ভবিষ্যতে কি হতে চাও সেই নিয়ে তোমাকে 5টা সেন্টেন্স লিখতে বলা হয়েছে, ঠিক আছে। তাহলে ওটা আমি লিখে দিয়েছি, দেখো তোমরা চাইলে নিজেদের মতো করে লিখতে পারো। এখানে আমি কমন একটা লিখে দিয়েছি সেরকম, 5 সেন্টেন্সেস অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু বি ইন ফিউচার। তো এখানে 5টা সেন্টেন্স তোমরা তুলে নাও। আর এটা আশা করি বোঝানোর মতো কিছু নেই। ডক্টর হওয়ার কথা বলা হয়েছে, আই ওয়ান্ট টু বি এ ডক্টর ইন ফিউচার, আই ওয়ান্ট টু হেল্প সিক পিপল, মানে হচ্ছে অসুস্থ মানুষদের আমি তাদের সাহায্য করতে চাই। আই উইল ওয়ার্ক হার্ড ইন মাই স্টাডিজ, আমি আমার পড়াশোনাতে অনেক বেশি ওয়ার্ক মানে হার্ড ওয়ার্ক করতে চাই, ঠিক আছে। আই ওয়ান্ট টু সার্ভ সোসাইটি, সমাজের জন্য আমি কাজ করতে চাই। আই উইশ টু মেক মাই প্যারেন্টস প্রাউড, আর তাছাড়া কি আমি আর বাবা মাকে অনেক গর্ব অনুভব করাতে চাই, ঠিক আছে, তারা যাতে গর্ব হয় আমার প্রতি। তো এই 5টা সেন্টেন্স আমি দিয়েছি, তোমরা চাইলে নিজেদের ইচ্ছে মতো তোমরা দিতে পারো। অনেকে থাকবে যে টিচার হতে চাইবে, কেউ চাইবে ইঞ্জিনিয়ার হতে চাইতে, কেউ চাইবে অন্যান্য সামাজিক কর্মতে তারা যুক্ত থাকা, ঠিক আছে। তো যে যার মতো যে যা চাই, তোমরা 5টা সেন্টেন্স তোমরা লিখে দেবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটি রাইটিং তোমাদের আছে, যেটা হচ্ছে টেক্সচুয়াল। দেখো, হেয়ার চ্যালেঞ্জেস টু এ টর্টয়েস, তো ওই খরগোশ আর কচ্ছপের যে রেসটা হয়েছিল, তো সেটা নিয়ে আছে। তোমরা একটু এটাও তুলে নাও, আগের একটা মডেলও সম্ভবত আমি এটা করে দিয়েছিলাম। তো এখানে আছে গল্পটা, তোমরা একটু তুলে নাও। আর গল্পটা তো তোমরা সবাই জানো, গল্পটা তোমরা সবাই জানো, এখানে নতুন করে আমার আশা করি বলার মতো কিছু নেই। তো তাও দেখো আমি একটু বলে দিই। ওয়ান্স আ হেয়ার চ্যালেঞ্জড আ টর্টয়েস টু আ রেস, তোমরা জানো যে একটা খরগোশ একটা কচ্ছপকে চ্যালেঞ্জ করেছিল রেসের জন্য। দ্য হেয়ার ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ স্পিড, তার নিজের যে গতি, সেই গতি নিয়ে কিন্তু খরগোশ অনেক বেশি প্রাউড ফিল করতো, গর্ব অনুভব করতো, গর্বিত ছিল। দ্য টর্টয়েস অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটাকে সে অ্যাকসেপ্ট করেছিল, স্বীকার করেছিল। দাস দ্য রেস বিগ্যান, এইভাবে রেসটা শুরু হয়েছিল। দ্য হেয়ার র্যান ভেরি ফাস্ট অ্যান্ড সুন ওয়েন্ট ফার অ্যাহেড, অনেক দ্রুত দৌড়ে প্রথমেই কি হয়েছিল, খরগোশটা অনেক দূর চলে গিয়েছিল সেই কচ্ছপ থেকে। সিইং দ্য টর্টয়েস ফার বিহাইন্ড, কচ্ছপটাকে যখন দেখলো যে সে অনেক পিছনে, হি ডিসাইডেড টু রেস্ট আন্ডার আ ট্রি, সে কি স্থির করলো, সে মনে মনে ঠিক করলো যে একটা গাছের তলায় গিয়ে বিশ্রাম করবে, ঠিক আছে। সুন হি ফেল অ্যাসলিপ, এবার শীঘ্রই সে কি ঘুমিয়ে পড়লো। দ্য টর্টয়েস কেপ্ট মুভিং স্লোলি বাট স্টেডিলি, সে ধীরে ধীরে নিয়মিতভাবে, স্টেডিলি মানে হচ্ছে ধীরে ধীরে, এই নিয়মিতভাবে, আর স্লোলি মানে হচ্ছে ধীরে ধীরে, তো ধীরে ধীরে এবং নিয়মিতভাবে কচ্ছপ কিন্তু এগিয়ে গেল। মানে মুভিং মানে সে যাচ্ছিল। হি ডিড নট স্টপ অন দ্য ওয়ে, সে রাস্তাতে একবারও কিন্তু থামেনি। আফটার সাম টাইম, কিছুক্ষণ পরে, হি ক্রসড দ্য স্লিপিং হেয়ার, ওই ঘুমন্ত যে খরগোশটা ছিল সেটাকে সে পার করে চলে গেল কিছুক্ষণ পরে। অ্যান্ড রিচড দ্য গোল ফার্স্ট, এবং সবার আগে সে গন্তব্যস্থলে পৌঁছে গেল। হোয়েন দ্য হেয়ার woke up, যখন খরগোশের ঘুম ভাঙলো, হি র্যান ফাস্ট, সে দ্রুত দৌড়ে গেল। বাট ইট ওয়াজ টু লেট, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। দ্য টর্টয়েস হ্যাড অলরেডি ওয়ান দ্য রেস, ইতিমধ্যেই টর্টয়েস কি কচ্ছপ কি রেসটা জিতে গিয়েছিল। এখানে আমি মোরালটাও দিয়ে দিয়েছি, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, ঠিক আছে। তো তাহলে এটা তোমরা একটু ভিডিওটা
পজ করে তোমরা তুলে নেবে। তাহলে দেখো হয়ে গেল তোমাদের 12টা মডেল ছিল, 12টা মডেলই আমি কমপ্লিট করে দিয়েছি। নেক্সট এর পরে আমি আবার আসবো, সেই ভিডিওগুলো তোমাদের থার্ড সামেটিভের হবে। তো চ্যানেলটা তোমরা দেখতে থাকবে, সাবস্ক্রাইব করে নেবে, লাইক করবে আর কমেন্ট করবে, ঠিক আছে?